1963 সালে ভারতবর্ষে একটা আইন তৈরি হয়েছে, ফাইনাল আইন, সেটা কি লিমিটেশন অ্যাক্ট। অনেক কিছু আছে, তার মধ্যে একটা পয়েন্ট আছে কারো সম্পত্তির উপরে। ধরুন এটা তো স্কুল, এটা বাদ দিচ্ছি, আমি যে আছে এই যে সামনে একটা বাড়ি আছে, বাড়ির সামনে উঠোন আছে, তো এই উঠোনের যদি কেউ 12 বছর ধরে বসবাস করে, খাতাই কলমের মালিক না হলেও ও কিন্তু একটা অংশের মালিক হয়ে গেল, অর্থাৎ সত্তাংশের মালিক হয়ে গেল। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। মানে আপনার জমি আছে, জমির ধারে একটা কুড়ে ঘর করে বসে গেছে, আজ উঠবো কাল উঠবো করতে করতে 12 বছর যদি আমি থেকে যাই ওখানে, আপনি কিন্তু আমাকে একদম উচ্ছেদ ওখান থেকে করতে পারবেন না। আমি ওই সত্তার মালিক হয়ে গেলাম। কাগজ আমার না থাকলেও আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম, কাগজ আপনার নামে থাকতে পারে। তো এইটা এতদিন ওয়াকাফ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। অর্থাৎ 12 বছর কেন, 22 বছর কেন, 200 বছরও যদি কেউ ওয়াকাফ সম্পত্তির উপরে বসবাস করে। 1963 সালে ভারতবর্ষে একটা আইন তৈরি হয়েছে, ফাইনাল আইন, সেটা কি লিমিটেশন অ্যাক্ট। অনেক কিছু আছে, তার মধ্যে একটা পয়েন্ট আছে কারো সম্পত্তির উপরে। ধরুন এটা তো স্কুল, এটা বাদ দিচ্ছি, আমি যে আছে এই যে সামনে একটা বাড়ি আছে, বাড়ির সামনে উঠোন আছে, তো এই উঠোনের যদি কেউ 12 বছর ধরে বসবাস করে, খাতাই কলমের মালিক না হলেও ও কিন্তু একটা অংশের মালিক হয়ে গেল, অর্থাৎ সত্তাংশের মালিক হয়ে গেল। এটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট। মানে আপনার জমি আছে, জমির ধারে একটা কুড়ে ঘর করে বসে গেছে, আজ উঠবো কাল উঠবো করতে করতে 12 বছর যদি আমি থেকে যাই ওখানে, আপনি কিন্তু আমাকে একদম উচ্ছেদ ওখান থেকে করতে পারবেন না। আমি ওই সত্তার মালিক হয়ে গেলাম। কাগজ আমার না থাকলেও আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম, কাগজ আপনার নামে থাকতে পারে। তো এইটা এতদিন ওয়াকাফ সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। অর্থাৎ 12 বছর কেন, 22 বছর কেন, 200 বছরও যদি কেউ ওয়াকাফ সম্পত্তির উপরে বসবাস করে